রাস্তার পাগলিটাকে ধর্ষণ করেছিলাম রাত্রে একা পেয়ে। ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে প্রেগনেন্ট হয়েছে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখে যেতাম, আবার রাত্রে আসার সময় তাকে দেখতাম। এইভাবে চলতে লাগলো দিনগুলি। একদিন অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে। কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটা পুত্র সন্তান হয়েছে, দেখতে প্রায় আমার মতো। বাচ্চাটি বেশ কান্না করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবলাম, হয়তো বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতে দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠল, কিরে মেঘা, পাগলিটার দিকে এমন করে চেয়ে আছিস কেন? ওনাকে চিনিস? এমন সময় সে বলে উঠল, উনি আমাকে ধর্ষণ করেছে। এই বাচ্চাটি ওনার। মেঘার কথাটি শুনে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন, বাচ্চাটা আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখন নাকি বাচ্চার বাবা নাকি আমি। মানুষের ভালো করতে নেই। মেঘা আমার কথা শোনা মাত্রই বলে উঠল, কেন? সেই রাতের কথা ভুলে গেলেন নাকি? সেই রাতে আমাকে নষ্ট করছেন। ছি, কি বললেন এইসব আপনি? কেন? আমি কোনো মিথ্যে কথা বললাম বুঝি? কতই না আকুতি মিনতি করছি। আশ্চর্য, আপনার মুখে যা আসছে তাই বলতেছেন। আমার কিন্তু মান সম্মান আছে, এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না আমাকে। প্লিজ সাহেব, আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন। এই সন্তান নিয়ে বাইরে কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ যেই পাগলি ভালোভাবে কথাই বলতে পারতো না, সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলতেছে। তার কথা শুনে সবাই বলতেছে, মেঘা কখনোই পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না। নিশ্চিত সে পাগল সাজার অভিনয় করতেছে। এমন সময় একজন লোক মেঘাকে বলল, কিরে মেঘা, তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস, আগে তো জানতাম না। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তাহলে পাগলি সেজে থাকিস কেন? জানি না। আচ্ছা, তুই যে বলতেছিস এই সাহেব তোকে ধর্ষণ করেছে, তার কোনো প্রমাণ আছে? না, প্রমাণ নেই। তাহলে এমন মিথ্যে অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে? হ্যাঁ, বিশ্বাস করেন, উনি আমার সন্তানের বাবা। উনি আমাকে রাতের আধারে একা পেয়ে ধর্ষণ করেছিল। ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম, আচ্ছা, আমি যদি তোমাকে এইসব করে থাকি তাহলে এতদিন বলো নাই কেন? আজ হঠাৎ করে বলতেছে? আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন। যখন দেখলাম বাচ্চা হওয়ার পরেও আপনি আসতেছেন না, তখন সব প্রকাশ করলাম। এইবার রাগান্বিত হয়ে মেঘার সবার সামনে কষে একটা থাপ্পড় দিলাম। ঠাস ঠাস। লজ্জা করে না? একটা ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিলি? তুই রাস্তার পাগলি? তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই? ভুল করছি তোর সন্তানটিকে কোলে নিয়ে, বলে সন্তানটিকে অন্য একজনের কোলে দিলাম এবং পিছন ফিরে হাঁটতে লাগলাম। এমন সময় মেঘা আমার পা দুটো জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বউ হিসেবে মানতে হবে, কিন্তু সন্তানটি যেন আমি পিতার পরিচয় দিই, বলেই কান্না শুরু করে দেয়। মেঘার এমন আচরণে ও চুলের মুঠি ধরে একটা ধাক্কা মেরে সেখান থেকে হনহন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায়। সারাদিন ভেবেচিন্তে একটা উপায় বের করলাম। উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে। মেরে ফেললে কাহিনী শেষ। যেই ভাবা সেই কাজ। রাত যখন 2টো বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিভোরে ঘুমে আসক্ত হয়েছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরক্ষণে ভাবলাম, এখন তো মায়া দেখালে কাজ হবে না, যা করার এক্ষুনি করতে হবে। এটা ভেবে যেই ছুরিটা বের করব, যেই না মারতে যাব, এমন সময় পিছন থেকে, ধর্ষণ করার পর আবার তোকে খুন করতে এসেছিস? তোর এত বড় সাহস? কথাটা শুনতে পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কিছু বলতেছে। জিজ্ঞাসা করলাম, তুই কেমন করে জানিস আমি এই পাগলিটাকে দর্শন করেছি? সেই রাতে আমিও এখানে ছিলাম। মানে বুঝতে পারলি না? শোন, তাহলে অফিস থেকে ফেরার পথে যখন তুই মেঘাকে নষ্ট করছিস, তখন আমি ওভারব্রিজের উপর থেকে সব দেখেছি। কতই না আকুতি মিনতি করছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর মনে একটুও মায়া আসেনি। তার মানে আপনি সব জানেন? হ্যাঁ, সব জানি। প্লিজ এই কথাটা কাউকে বলবেন না। আপনি যা চাইবেন তাই দিব। সত্যি দিবি? হ্যাঁ দিব। কিন্তু তার আগে এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে আমাদের। বাচ্চাটাকে মেরে ফেলতে হবে কেন? কারণ এই বাচ্চাটা থাকলে অনেক সমস্যা আছে, সেটা আপনি বুঝবেন না। না, বাচ্চার কোনো সমস্যা করা যাবে না, অবশ্যই করতে হবে। না হলে আমি ফেঁসে যাব, তখন আমার কি হবে শুনি? বলছি না বাচ্চার কিছু করা যাবে না? এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যা, এইসব কেউ জানতে পারবে না। আমি
জ্ঞান দেওয়া পছন্দ করি না। যা, চলে যা বলতেছি। অনেক ফাউ কথা বলছিস আপনার সঙ্গে। আপনি যখন এখান থেকে চলে যাবেন, নাহলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলবো। কি? তোর এত বড় সাহস আমাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, চলে যা এখান থেকে, আমার কাজ আমাকে করতে দে। আমি কিন্তু এখন চিৎকার করবো, খুন করে ফেলবো কিন্তু চিৎকার করলে। আমার কথাটা শেষ হতে না হতে মহিলাটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয়। ক্ষণিকের ভিতরে পরিস্থিতি খারাপ হলে সেখান থেকে পালিয়ে আসি। এই মহিলাটি এমন চিল্লাচিল্লিতে মেঘার ঘুম ভেঙে যায় এবং ভয়ে ভয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করেছে, কী ব্যাপার, আপনি চিৎকার করছেন কেন? কেন চিৎকার করছে জানতে চাই? হ্যাঁ বলুন। তোমাকে যে শয়তানটা ধর্ষণ করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল। যদি আর একটু পরে আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত। কী বলেন এইসব? আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গেছে। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন, তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করছো? কারণ একটা পাগলি কখনোই এমন হতে পারে না। আমি হলাম একজন। মেঘার কথাটা শুনে মহিলাটির একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞেস করে, তুই এই সন্তান পেটে ধরলে কেন? নষ্ট করতে পারতে, না হলে এমনটা হতো না। আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছিলাম তাই বাধা দিতে পারিনি। ও, কিন্তু এখন তোমার ভালোবাসার মানে যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে? সমস্যা নেই, আল্লাহ বাঁচাবে। ঠিক আছে। আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে বিশ্বাস করতে পারো। তবু আমার বুক থরথর করে কাঁপতেছে। ভয়ের কিছু নেই এখানে। ঠিক আছে। শোনো, সকালবেলা ওখানে উপস্থিত থাকবে। আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই। কিন্তু কোনো কিন্তু না। আসো, তাহলে তো বুঝতেই পারছো কী অবস্থা হবে তোমার। আচ্ছা আসো, কিন্তু এসে কি বলবে? বলবে যে আমি নিজের চোখে দেখেছি ওই ছেলেটি মেঘাকে দর্শন করছে। ঠিক আছে, এখন আসতে পারো। মেঘার কথাটা শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম, এখন যদি এই মহিলাটা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করেছি, তাহলে কী হবে? এইসব হাজারো না চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। সেই রাতে আর কোনোভাবেই ঘুমাতে পারলাম না। সকালবেলা হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম, এমন সময় মা বলে উঠলো, বাবা হাসিব, ও ডাক্তারের কাছে যাব, আমাকে সঙ্গে নিয়ে যাবি? তোর অফিসের ওখানেই তো ডাক্তার চেম্বার। ঠিক আছে মা। এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে মেঘা রয়েছে। বেশ কিছু দূর আসার পরে দেখলাম মেঘার চারপাশে আজও অনেক মানুষ ভিড় জমেছে। সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই না একটু তাড়াহুড়ো করতে যাব, এমন সময় মা উঠলো, বাবা ওখানে কী হয়েছে, এত মানুষ কেন? জানি না, চল না একটু দেখি ওখানে কী কাহিনী। আরে এইসব দেখার তোমার দরকার নেই, তুমি ডাক্তারের কাছে চলো। আরে দরকার কি ওখানে? এমন রাগ হচ্ছিস কেন? চল না একটু। কী আর করার, মায়ের কথা মতো তাকে ওখানে নিয়ে গেলাম। গিয়ে দেখি কালকে রাতে সেই মহিলা মেঘার পাশ জুড়ে বসে আছে। জিজ্ঞাসা করলো, কী হয়েছে? মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল, আপনার সন্তানকে, এই মেয়েকে, এই মেয়ে কি বলো এইসব? আমার সন্তান সম্পর্কে না যেন কোনো খারাপ মন্তব্য করবেন। বা সত্যি কথা বললাম, এখন খারাপ মন্তব্য হলো? মা, তোমাকে এই জন্যই বলেছিলাম ওখানে আসার দরকার নেই। এসব রাস্তার মানুষ খুবই নোংরা। লজ্জা করে না এমন কথা বলতে? লজ্জা করবে কেন? আমি কোনো মিথ্যে কথা বলতেছি নাকি? নাকি বুঝলাম না। আচ্ছা, তোদের এই রাস্তার মানুষের খেয়ে দেয়ে কোনো কাজকর্ম নেই? ভদ্র মানুষের পিছনে শুধুমাত্র লেগে থাকে? আমার কথা শুনে মেঘা বলল, দেখো আসিফ, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, 10 মাস দেখেছি, কিন্তু তুমি আমার কাছে একটিবারের জন্য এসে বলো নেই মেঘা আমার ভুল হয়ে গেছে। মেঘার কথায় আমার মা ভীষণ রেগে যায়। এই মেয়ে মুখের সামনে কথা বললে, আর একটি বাজে কথা বললে থাপ্পড় দিয়ে দেবো। মা চলো তো এখান থেকে। কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু সামনে আসলাম, ঠিক তখনই পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করতো তুমি হাসিব। আরে উর্মি, তুমি এখানে? তোমার মুখে এই উর্মি নামটা কখনোই শুনতে চাই না হাসিব। প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করবো আমি? আমি আর কক্ষণই না। আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়েটা হলে কী হলো। যাক, উর্মির পরিচয় একটু সবাইকে দেই। উর্মি হলো আমার গার্লফ্রেন্ড, ওর সঙ্গে কিছুদিন পর আমার বিয়ে। কিন্তু বিয়ের আগে কত কাহিনী হচ্ছে সেটাই তো বুঝতে পারছেন। তুমি রাস্তার পাগলিটাকে কথায় আমাকে অবিশ্বাস করছো? এই তোমার ভালোবাসা? হাসিবের মাও বলে উঠল, ছি উর্মি, আমি তোমার কাছে এই সব আশা করিনি। তুমি অন্যের কথা শুনে তোমার হবু স্বামীকে ভুল বুঝতেছ। হ্যাঁ, এমন সময় কাল রাতের সেই পাগলিটা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, শোনো হাসিব, তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই মেঘাকে বিয়ে করো।
এই, আপনি চুপ করুন। আমাদের মাঝে আপনাকে কেউ কথা বলতে বললো শুনি? তোমার ভালোর জন্যই এসেছিলাম। এখন আমার কথা না শুনলে পরবর্তীতে পস্তাতে হবে তোমাকে। সেটা আপনাকে ভাবতে হবে না। তুমি জানো এই মেঘাকে, সে যাই হোক, কোনো তাতে যায় আসে কিছু আসে না আমার। প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে একটা মানুষ কতটা খারাপ হলে আপনার মতো হতে পারে সেটাই বুঝতেছি না। আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ পুরুষ আপনি। কথাটা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। এইদিকে সবার মুখের এমন কথা শুনে হাসিবের মা বলে উঠল, আচ্ছা হাসিব, তুই কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করছিস? যা বলবি সত্যি বলবি। না মা, আমি কিচ্ছু করিনি। তাহলে সবাই কী বলতেছে? চল মেয়েটার কাছে, ওখানেই সব সত্য বের হবে। আরে মা, তুমি ওদের কথায় সায় দিচ্ছ? চল বলতেছি। এরপর যদি কী আর করার, মায়ের কথা মতো হাসিব সেখানে যায়। সেখানে এসে হাসিবের মা সবার সামনে মেঘাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা হাসিব, নাকি তুমি মিথ্যে বলছো? মিথ্যে বলবো কেন? আমি সত্যি বলছি, এই সন্তানের বাবা আপনার ছেলে। ও, সেই রাতে কী ঘটেছিল? প্রতিদিনের মতো আমি রাতে ঘুমিয়েছিলাম। এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরের উপরে। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেলে দেখতে পাই একজন ছেলে, যে কিনা আমাকে করার চেষ্টা করতেছে। এটা দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না। যখন অনেক জোরাজুরি ওর সঙ্গে পারছিলাম না, তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিলাম। হ্যাঁ বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন আবার উঠেছে, কি তুমি এতদিন এই কথা বলো নাই কেন? দ্বিতীয়ত, তুমি কেন পাগলির বেশে থাকো? সব কাহিনী খুলে বলো। আমি ধর্ষণের পরের দিনই বলতে চেয়েছিলাম, কিন্তু যদি কথাটা বলতাম কেউ আমার কথা বিশ্বাস করতো না, কখনোই করতো না, কারণ আমি পাগলি। কিন্তু তুমি তো পাগলি না। হ্যাঁ, আমি পাগলি না। এটার অনেক কারণ আছে। যেমন কী কারণ? আমি এইসব সবার সামনে বলতে পারবো না। যদি শুনতে চান তাহলে একান্তই শুনতে হবে আপনাকে। ও, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুমি এইসব সাজিয়ে গুজিয়ে আমাদেরকে বলছো। না না, আমি সত্যি বলতেছি। মেঘা ও হাসিবের মায়ের কথার মাঝে হাসিবের গার্লফ্রেন্ড উর্মি বলে উঠল, শোনেন, একটা সমাধান আছে আমার কাছে। হাসিবের মা বলে, কী সমাধান আছে তোমার কাছে? আমরা এই বাচ্চার ডিএনএ টেস্ট করার চেষ্টা করি, বোঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে। হ্যাঁ, ঠিক বলছেন আপনি মেঘা। আরে এই ডিএনএ টেস্ট সব মিথ্যে। এইসব করা কখনোই লাভ হবে না। আপনার বিশ্বাস করুন, এই সন্তান আমার না। যদি তোমার সন্তান নাই হয় তাহলে এমন ভয় পাচ্ছ কেন তুমি? উর্মি, আশ্চর্য, ভয় পাবো কেন? উর্মির কথা শুনে সেখানে সব লোকজন বলে উঠলে, হ্যাঁ, ডিএনএ টেস্ট করা হলে সমস্যার সমাধান হবে। এরপরে কী আর করার, উর্মির কথা মতো সবাই রাজি হয়ে গেলো। যেই না হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবো, এমন টাইমে হাসিব বলল, আমি একটা আলাদাভাবে মেঘের সঙ্গে কথা বলতে চাই প্লিজ। হাসিবের কথা বললেও দুজনকে আলাদাভাবে কথা বলে দেওয়ার ব্যবস্থা করা হলো। মেঘা, তোমার কত টাকা দরকার আমাকে বলো, প্লিজ হাসপাতালে যেও না। আমার কোনো টাকার দরকার নেই। আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও। আরে আমি তোমাকে সত্যি এমনটা করিনি। আহা, সুন্দর নাটক করো। কি করলে বিশ্বাস করবা আমি সব সত্যি বলতেছি? তোমাকে বলো, হাসপাতালে চলো, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে আসল সত্য কাহিনী। তার মানে তুমি আমার কথা শুনবে না? না। এরপর এইভাবে এক কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এর একটু পরেই হঠাৎ করে উর্মি এবং হাসিবের মা গুলির শব্দ শুনতে পায়। যা শুনে দৌড়ে হাসিব ও মেঘার কাছে গিয়ে দেখতে পায় উর্মি এবং হাসিবের মা গিয়ে দেখতে পায় মেঘা এবং হাসিবের মধ্যে এতটাই ঝগড়া লেগেছে, যা দেখে রাস্তার পুলিশ যাওয়ার সময় ওদের দুজনকে ঝগড়া দেখে উপরে ফাঁকা গুলি করছে, যাতে দুজন একে অপরে ছড়ে যায়। আর গুলি করার সঙ্গে সঙ্গে সেটাই হয়েছে, একে অপরকে ছেড়ে দেয়। উর্মি জিজ্ঞাসা করলো, কী ব্যাপার মেঘা, তোমাদের মাঝে এমন কী হলো যার জন্য ঝগড়া করতেছো? আমি কেন ঝগড়া করতে যাব? এখানে তো ঝগড়া করতে। হাসিব, কী ঝগড়া? ও বলতেছে, মেঘা তোমার কত টাকা লাগে আমি দেবো, তবু ডিএনএ টেস্ট করতে যেও না প্লিজ। দেখুন আন্টি, আপনার ছেলে কতটা খারাপ, আজ টাকা পয়সা থাকার কারণে কতটা নিচে নামছে, আর আমার মনে হচ্ছে ডিএনএ টেস্ট করার কোনো দরকার নেই। এটা শুনে হাসিব বলে উঠলো, দেখো মেঘা, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গলো। কেন? উচিত কথা বলছি গায়ে লাগছে? তুমি কে উচিত কথা বলার? আমি তোমার কে সেটা তুমি ভালো করে জানো। কী ভাবছো একটা পাগলি মেয়েকে ধর্ষণ করে বেঁচে যাবে? কখনোই না। এই ধর্ষণের কথা শুনে সেখানে পুলিশ উঠে এলো। এখানে ধর্ষণের কথা উঠেছে কেন? আসলে কাহিনী কি খুলে বলো। উর্মি বলতে শুরু করলো, স্যার, এই ছেলেটার নাম হচ্ছে হাসিব। রাত্রে অফিস থেকে ফেরার পথে এই পাগলি মেয়েটাকে ধর্ষণ করে। আজ 10 মাস পরে তার সন্তান এই পৃথিবীতে এসেছে। এখন সে বলতেছে সে নাকি ধর্ষণ করেনি। তাই আমরা চাচ্ছি ডিএনএ টেস্ট করতে। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। উর্মির মুখের ধর্ষণের কথা শুনে পুলিশ বলে উঠল, কি এই ছেলে ধর্ষণ করছে সেটা আবার স্বীকার করতেছে না?
হাবিলদার, এই মুহূর্তে এটাকে জেলে নিয়ে যাও। ধর্ষণের শাস্তি হাড়ে হাড়ে বুঝাই দিব। প্লিজ স্যার, ওকে নিয়ে যাবেন না। মেঘা, সে নাকি তোমাকে ধর্ষণ করার পরেও এই কথা বলতেছো তুমি কীভাবে? স্যার, আমরা হাসপাতালে যাচ্ছি, সেখানে গিয়ে যদি ডিএনএ টেস্ট করার পর যা হবার হবে। ঠিক আছে, চলো, আমরাও তো যাবো তোমাদের সঙ্গে হাসপাতালে। পুলিশের মুখে এমন কথা শোনা মাত্র হাসিব সহ ওর মায়ের মুখটা বেশ মলিন হয়ে যায়। শোনেন, আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে, তাহলে অবশ্যই তার সঙ্গে ওর বিয়ে হবে দিব। হাসিবের মা, হ্যাঁ, চলুন তাহলে হসপিটালে। মেঘা, এরপরে মেঘা, হাসিব, উর্মি, পুলিশ ও হাসিবের মা সহ সবাই একটা রংপুরের ভালো হসপিটালে আসে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে ডিএনএ টেস্ট করতে যা যা লাগে সব দেয়। ডাক্তার তখন বলে, আপনারা 20 মিনিট অপেক্ষা করুন, আমরা সব কিছু টেস্ট করে আপনাদের জানাচ্ছি। ঠিক আছে পুলিশ। এরপরে সবাই অতি আগ্রহে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় থাকে। অপেক্ষার প্রহর শেষে ডাক্তার এসে বলতেছে, শোনেন, এই বাচ্চা মিস্টার হাসিব এবং মা হলো মিস মেঘা। এটা শুনে হাসিব বলে, না, এটা কখনোই হতে পারে না, নিশ্চয়ই ডাক্তার ভুল রিপোর্ট করেছে। এই বেটা চুপ কর, তোর মতো অশিক্ষিত ডাক্তার নাকি? হ্যাঁ পুলিশ, দেখুন, আমার ভুল বলতে পারি, কিন্তু রিপোর্ট কখনো ভুল আসে না। আপনি চাইলে অন্য ডাক্তারের কাছে যেতে পারেন, তারাও এই একই কথা বলবে। ডাক্তার, হ্যাঁ ডাক্তার, একদম সত্যিটাই বলছে, মিথ্যে কখনো লুকোনো যায় না। উর্মি, প্লিজ হাসিব, তুমি তোমার বাচ্চাকে বাবার পরিচয় দাও, আমাকে বিয়ে করতে হবে না। মেঘা, কি চাচি, এখন তো বিশ্বাস হলো আপনার সন্তান এই মেয়েটির এত বড় ক্ষতি করছে, আর এটাই হলো আপনার নাতি? পুলিশের মুখে এমন কথা শুনে হাসি ভেবে রাগান্বিত হয় বলে, আমি নিশ্চিত এই মেঘা ডাক্তারকে টাকা খাইয়েছে, যার কারণে সবাই ওর দিকে ভোট দিচ্ছে, সবাই আমাকে ফাঁসাচ্ছে। কথাটা শুনে পুলিশ হাসিবকে যেখানেই মারতে থাকে আর সত্যিটা বলতে থাকে, কিন্তু হাসিব কোনোভাবে সত্যিটা বলতেছে না। এমন সময় পুলিশ বললে, তোর মতো দর্শকের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই, তোকে জেলে নিয়ে যাওয়ার পথে শেষ করে দেবো। কথাটা বলে যেই না শার্টের কলার ধরে নিয়ে যাবে, এমন সময় হাসিব বলে উঠল, হ্যাঁ, আমি এই সন্তানের বাবা, আমি সেই রাতে মেঘাকে ধর্ষণ করেছিলাম, তারপর আর কখনো খোঁজ নেইনি। ঠাস ঠাস ঠাস, তোর লজ্জা করল না? একটি মেয়ের এত বড় সর্বনাশ করতে এই শিক্ষা দিয়েছিলাম আমি তোকে? ছি ছি ছি। হাসিব, মা, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি গ্রহণ করবো মেঘাকে, আমার সন্তানকে। যদি গ্রহণ করবে তাহলে এত নাটক করলি কেন তুই? সেটা আগেবার মান সম্মানভাবে প্রকাশ করে নে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ভালো, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যদি ক্ষমা চাইতে হয় তাহলে মেঘার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি, ও মাপ করলে মাপ পাবি। মেঘা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুলটা আমি বুঝতে পারছি, ক্ষমা করতে পারি, কিন্তু তার আগে আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে। হ্যাঁ, আমার পরিচয় বড় করবো। তাহলে ঠিক আছে। এমন টাইমে উর্মি বলে উঠল, কোথায় ঠিক থাকলো সব কিছু? যদি সব কিছু ঠিক করতে চাও তাহলে মেঘাকে তোমাকে বিয়ে করতে হবে। আরে না না না, আমাকে বিয়ে করতে হবে না, আমার সন্তানকে পুত্র হিসাবে গ্রহণ করছে, এতেই অনেক বেশি। আর হ্যাঁ, আমি মেঘাকে বিয়ে করব, সেটাও আজকে বাসায় যাওয়ার পর। যাক, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক বেশি। পরবর্তীকালে এমন কোনো ভুল করি না। পুলিশ, আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের প্রতি অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের। পুলিশ, ধন্যবাদ স্যার। মেঘা, এরপরে সবাই যেন বার্তা বলে যেই না হাসপাতালের বাইরে চলে এসে, ঠিক সেই সময় কিছু লোকজন এসে বলতে চাইলে, অনেক নাটক হয়েছে মেঘা, এখন তোমার জার্নি এখানেই শেষ। অনেক লুকোচুরি করছে আমাদের সাথে, প্লিজ তোরা এখান থেকে চলে যা, আমি একটু পরে নিজেই তোমাদের কাছে যাব। মেঘা, হায় হায় হায়, তোকে সেই 2 বছর ধরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না, এখন বলতেছি একটু পরে আমাদের কাছে আসবে, আমাদের কি পাগল মনে করিস? কথাগুলো বলা শেষ হতেই না হতে মেঘার সন্তানকে ওর কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেখানেই মেরে ফেলবো তোর বাচ্চাকে, এখন যদি তুই আমাদের সঙ্গে না যাস। প্লিজ আমার সন্তানকে ছেড়ে দিন, আপনারা যা বলবেন তাই করবো আমি। মেঘা ওই লোকটার এমন শুনে হাসি আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য, আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন কেন? এছাড়া আপনারা কারা? আমরা কারা? তোমার বউকে জিজ্ঞেস করো। কী ব্যাপার মেঘা, এই লোকগুলোকে আর আমাদের সামনে এমন গুলি নিয়ে দাঁড়িয়েছে কেন? মেঘা নিশ্চুপ। মেঘা, আর চুপ থেকো না, সব সত্যিটা বলো। সব কিছু জানার পরে তুমি কি আমাকে আপন করে নিবে? কক্ষুনি না। একবার যখন আপন করে নিয়েছি, ছাড়ার কোনো প্রশ্নই আসে না তোমাকে। আমি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমার সত্যিকারের নাম হলো চৈতি খানম, এই রংপুর শহরের সবথেকে বড় মাফিয়া। আজ থেকে 3 বছর আগে 20টা বিজনেসম্যানকে হত্যা করেছি, যারা গরিবের হক মেরে খায়। এরপর থেকে পুলিশ আমার পিছনে লেগে আছে, তাই পাগলি সেজে আত্মগোপন করে রাস্তায় বসবাসকারী। মেঘার মুখে এমন কথা শোনা মাত্র সেখানে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিরে, তুমি সেই চৈতি, যার ভয়ে থরথর করে কাঁপতে থাকে, যার কথা শুনলে মানুষের পেটের ভাত হজম হয় না? হাসিব, হ্যাঁ, আমি সেই চৈতি।
তার মানে আমার বউ একজন ক্রিমিনাল? বিশ্বাস করো হাসিব, আমার পেটে সন্তান আসার পরে আমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু কিন্তু কি এখন আর সেইটা হবে না। কেন হবে না? কারণ এরা আমাকে নিয়ে যেতে এসেছে। যদি না যাই তাহলে জানি না আমার সন্তানকে কে কী করবে। এসব শুনে হাসিব সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনেন, একটি মেয়ে তার অতীত ভুলে সুন্দর একটা জীবনযাপন করতে চায়, আপনার প্লিজ তার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ক্ষতি করতেই আসি না, আমরা একে নিয়ে যাওয়ার কারণেই এসেছি। কিন্তু কেন? একে ধরিয়ে দিতে পারলে আমরা পুরস্কার পাবো, তাতে আমাদের জীবনের চাকা ঘুরে যাবে। কত টাকা লাগবে আপনাদের? 50 কোটি টাকা লাগবে। যদি তুমি দিতে পারো তাহলে একে এখানেই ছেড়ে যাব। এত টাকা কোথায় পাবো বলেন? তাহলে চুপচাপ থাকো। এই যদি আমাদের সঙ্গে চল, নাহলে তোর সন্তানকে গুলি করে মেরে ফেলবো। হ্যাঁ আমি যাব, কিন্তু তোমরা আমার সন্তানকে আগে আমার কাছে ফিরিয়ে দাও। আমরা পাগল নাকি? কেন? তোর বাচ্চাকে তোর কাছে দিলেই তো আমরাও শেষ হবো এখন। আমি কিচ্ছু করব না, তোমরা চাইলে আমাকে বেঁধে রাখতে পারো। মেঘার অরিজিনাল নাম হলো চৈতি, এখন তাকে চৈতি নামও রাখবো গল্পে। তো চৈতি এবং সন্ত্রাসে এমন কথাবার্তা শুনে সেখানে পুলিশ, উষা এবং হাবিবের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই শুধুমাত্র তাদের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়েছে, কিন্তু কিছু করতে পারতেছে না। এই, তোরা সবাই চৈতির হাত এবং চোখ ভালোভাবে বাঁধ, যাতে কোনোভাবে পালাতে না পারে। আর চৈতি, তুমি যদি একটু চালাকি করো তাহলে তোমার সন্তানকে কিন্তু এখানেই শেষ। ঠিক আছে? এরপর দুইজন লোক চৈতির হাত এবং চোখ বেঁধে ফেলে। তখন চৈতি বলে, প্লিজ এখন আমার সন্তানকে ওর বাবার কাছে ফিরিয়ে দাও। চৈতির কথা মতো সন্তানটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। চৈতি বলে, হাসিব আমাকে ক্ষমা করে দিও এত কিছু লুকানোর জন্য, কিন্তু বিশ্বাস করো, সব ভুলে আমি তোমার সঙ্গে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, আর সেটা হলো না। আমার সন্তানকে দেখে রাখিও, তাকে কষ্ট দিও না। একটা কথা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যেই দিন আমাকে ধর্ষণ করেছিলে না, চাই সেদিন চাইলে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি। কেন জানো? কারণ তার আগে থেকে আমি তোমার প্রেমে পড়েছিলাম। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দিন। এভাবে বলিও না, তুমি খারাপ কাজ করো নেই। যারা খারাপ কাজ করেছে তুমি তাদের নিজে হাসে শাস্তি দিয়েছ। হাসিবের মা, মা তবু এটা আইনের চোখে অপরাধ। আমি আমার সন্তানটিকে দেখিয়েন, আমি ফিরে আসব। হ্যাঁ অবশ্যই দেখব, আমার একটি মাত্র নাতি। এই অনেক কথা বলছিল, এখন চল আমাদের সঙ্গে, তা না হলে এখানে সব লণ্ডভণ্ড করে ফেলো। হ্যাঁ যাচ্ছি। হাসিব আবারও বলতেছে, আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। তোমার জন্য আমি চিরকাল অপেক্ষা করব। খুশি হলাম। কথাটা বলে কান্না করতে করতে চৈতি সেখান থেকে লোকগুলোকে সঙ্গে একটি মাইক্রোবাসে চলে যায়। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের লোকগুলো বলতে থাকে, এতগুলো সন্ত্রাসী তাদের চোখের সামনে ধুলো দিয়ে চলে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না। তাতে আবার সেই চৈতিকে আমরা সাহায্য করলাম। কথা বলতে তারা আফসোস করতে লাগলো। চৈতি যাওয়ার জন্য হাসিব সবাইকে নিয়ে বাসায় চলে আসে এবং ভাবতে থেকে কি করবে এখন। বেশ কিছুক্ষণ সময় চিন্তা ভাবনার পরে উর্মি বলে উঠলো, শোনো হাসিব, চিন্তা করে না। আরে চিন্তা করবো না তাহলে কি করব? সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তুমি তো একটু আগে চৈতির হাত থেকে রক্ষা পেতে, এখন যখন রক্ষা পেলে তখন আবার চিন্তা করছো কেন শুনি? আরে আমার সন্তান এখন কি হবে? কি হবে? আমি তো আছি নাকি? তোমাকে ছেড়ে তো যাচ্ছি না। তুমি পারবে আমার সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ হতে? পারবো, তোমার সন্তানের মতো দেখতে। হ্যাঁ পারবো। তাহলে তুমি আজ থেকে আমাদের বাসায় থেকে ওর যত্ন নিবে নিজের হাতে। ঠিক আছে? এমন সময় হাসিবের মা এসে বলতে লাগলো, দেখো উর্মি, তোমার সঙ্গে হাসিবের বিয়ে হবে। কথা শুনে উর্মি বলে উঠলো, কী বলেন আন্টি? হাসিব তো চৈতিকে বিয়ে করবে। তুমি পাগল নাকি? আমার ছেলের সঙ্গে একটা সন্ত্রাসী মেয়ের বিয়ে দিব? তুমি কিভাবে ভাবলে? হাসিব, তুমি কি বলো এই সম্পর্কে? মা যেটা বললো সেটাই হবে। তাহলে তোমার সে চৈতিকে কথা দিলে ও ফিরে আসলে সব ঠিক আছে? আরে পাগলি, পরিস্থিতি যেমন তেমনই কথা বলা বুদ্ধিমানের কাজ। হাসিবের মা, এই সন্তানে কী হবে? সন্তান যখন আমাদের তখন আমাদেরই দেখতে হবে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক বলেছো তুমি। আমার আবার ভয় করছে যদি চৈতি ফিরে এসে সব জানে। আরে পাগল নাকি? ওরা তো চৈতিকে মেরে ফেলার জন্য নিয়ে গেছে, বুঝেছো? তুমি কেমন করে জানলে ওরা মেরে ফেলবে? চৈতিকে নিয়ে যাওয়ার সময় একটা ছেলে কাকে জানি ফোন দিয়ে বলছিল, বস কাজ হয়েছে, আমরা একে মেরেই ফেলে তোমার কাছে যাব। বা শোনো, আমাদের সেই তারিখে বিয়ে হওয়ার কথা ছিল, সেই তারিখে তোমাদের বাসায় জানিয়ে দাও, ঠিক আছে? এইদিকে চৈতিকে তারা একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা চোখের বাঁধন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে চৈতি দেখতে পায় তার নিজের বাবা গুলি নিয়ে একটা চেয়ারে বসেছে। চৈতি জিজ্ঞাসা করলো, বাবা তুমি? কথাটা বলা মাত্রই ওর বাবা সেইখানে চৈতিকে, বা তুমি আমাকে হত্যা করার জন্য কিডন্যাপ করছো? চৈতির কথাটা শেষ হওয়ার আগে ওর বাবা একটা গুলি করে, যেটা চৈতি হাত ছেদ করে চলে যায়। ছি বাবা ছি,
তোমাকে দেখে আমি সত্যিই ঘৃণা হচ্ছে। নিজের মেয়েকে কেউ এভাবে মারতে পারে? কিসের মেয়ে? কার মেয়ে? কেন? আমি তোমার মেয়ে চৈতি। আমাকে চিনতে পারছো না বুঝি? তুই আমার মেয়ে না মানে? হা হা হা। হাসতেছো কেন বাবা তুমি? শোনো, তোকে আমি ছোট্ট থাকায় রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। কুড়িয়ে পাওয়ার পর ভেবেছিলাম তোকে অনেক বড় সন্ত্রাসী বানাবো, কিন্তু তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। আমি ছোট্ট থেকে তোমাকে বাবা বলে জেনেছি, বাকি জীবন বাবা বলে জানবো। বিশ্বাস করো বাবা, আমি এইসব খুন খারাপই আমার আর ভালো লাগে না। আমি সুন্দরভাবে জীবন করতে চাই। হা হা। সেই মানুষটা একবার এই লাইনে আছে, সে কখনো আর ভালো পথে যেতে পারে না। ঠিক তুইও পারবি না। জানো বাবা, আমার সন্তান আছে একটি, দেখতে বেশ সুন্দর। এইসব শোনার জন্য তোকে এখানেই নিয়ে আসিনি। বল, আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলি? কখন করলাম এমনটা শুনি? তুই আমাকে কিচ্ছু না বলে কোনো আত্মগোপন করে চলে গেলি। জানিস আমার ব্যবসায় কত লস হয়েছে তোর জন্য? আমি ভালো হতে চেয়েছিলাম। জানো, তোমার লোকজন আমাকে এখানে নিয়ে না আসলে আজকে আমার বিয়ে হতো। কি? হ্যাঁ, আমার বিয়ে হতো। বাহ! বিয়ের আগে যার সন্তান নিয়েছিস, এটা তোর কাছে আশা করিনি। বাবা প্লিজ আমাকে যেতে দাও। আমার সন্তান কান্না করছে মনে হয়। হ্যাঁ যাবি, কিন্তু লাশে। প্লিজ বাবা, আমাকে মেরো না। আমি মারা গেলে আমার সন্তান স্বামীর কী হবে বলো? তোরে একটা কাজ দেব, সেই কাজটা তুই সম্পূর্ণ করতে পারিস তাহলে মুক্তি পাবি। কী কাজ বলো? তোকে একজনকে মেরে ফেলতে হবে। যদি মারতে পারিস তাহলে তুই মুক্তি পাবি। প্লিজ মেরে ফেলার কথা বলিও না, কারণ এইসব আর ভালো লাগে না। তাহলে এখন তোকে শেষ করে দিই, তোর সন্তানকে শেষ করে দিব আমরা। বাবা তুমি এমন কেন? একটু কি দয়াময় নেই তোমার মনে? না, তুমি তো এমন ছিলে না। এই বাজে কথা বন্ধ কর। আর শোন, তোকে কী করতে হবে? আমি কাউকে মারতে পারবো না। ঠিক আছে, আমার লোকজন তোর যার সন্তানটাকেই তাহলে মেরে ফেলুক। কথাটা শুনে চৈতি তার পালিত বাবার পা ধরে কান্না করে তার সন্তানের জীবন ভিক্ষে চায়। শোনো, এটাই শেষ কাজ জীবনে। এর পরবর্তী আমি কোনোভাবেই বিরক্ত করব না, কথা দিলাম। কাজ শেষে তুই তোর মতো জীবন করতে পারবি। বাবার মুখে এমন কথা শুনে চৈতির নিজের সুখের জন্য রাজি হয়ে যায় কাজে। বলো কাকে মারতে হবে? তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে, বলতে হাসিবের মাকে মারতে হবে। কি বলো এইসব? হ্যাঁ, এটাই করতে হবে তোকে 1 সপ্তাহের ভিতর। না, এটা কখনোই সম্ভব না। উনি আমার শাশুড়ি মা, অনেক ভালো একজন মানুষ। এত কিছু শুনতে চাই না আমি। হ্যাঁ না, আগে বলো হাসিবের মায়ের সাথে তোমার কিসের শত্রুতা আছে? এত কিছু জানার দরকার নেই তোর। প্লিজ বাবা, সময় হলে সব জানতে পারবি। এখন যেটা করতে বলছি সেটাই কর, ওকে? না, এটা করতে পারবো না আমি। কেন? কারণ উনি আমার স্বামীর মা। ওনাকে মেরে নিজের সংসার নিজে ভাঙতে পারবো আমি? ঠিক তখনই চৈতির পালিত বাবা বলে উঠল, তুই যে হাসিবের বাবা আজাদ চৌধুরীকে মেরে ফেলছিস, সেইটা যদি হাসিব জানে তাহলে কি সংসার হবে? মানে আমি কবে ওর বাবাকে মারলাম? কয়েক বছর আগে 20 জনকে হত্যা করছিস, তার মধ্যে একজন হাসিবের বাবাও ছিল। কি? হ্যাঁ। না, আমি এটা কখনোই বিশ্বাস করি না। আমি কখনোই ওর বাবাকে হত্যা করতে পারি না। সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। এখন যদি তুই হাসিবের মাকে হত্যা না করিস তাহলে সব কিছু ওরে বলে দিব। বাবা তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? সেটাও ভাবতে পারিস। ঠিক আছে, ওর মাকে হত্যা করব, কিন্তু ওর মায়ের দোষ কাহিনী কি সেটা আগে বলো। ওর মা ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, ব্লাড এগুলো ডাক্তারের সাহায্যে অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করে। কথাটা শুনে চৈতি যেন আকাশ থেকে মাটিতে গড়ে পড়ল। কী বলো বাবা তুমি? হ্যাঁ, সব সত্যি। আর একটা কথা, তোর বাবা কখনোই ভালো মানুষকে পৃথিবী থেকে সরায় না। আমার বিশ্বাস হয় না। তুমি মনে হয় কোথাও ভুল করতেছ। ওর মা ভীষণ সহজ সরল একটা মানুষ। বেশি দেরি করিও না। এমনটা হতে পারে তোর সন্তানের জীবন বিপদের মধ্যে আছে। ওরা কখন ওদের নাতির সঙ্গে এমনটা করবে না। যতই হোক ওটা ওদের নাতি। বেশি বোঝা আমি পছন্দ করি না। আজ বাসায় যা, আমার লোকজনের সঙ্গে কাল আবার কথা হবে। না, আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবে? জানি না। ঠাস ঠাস ঠাস। আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। এই তোরা এর হাত পা ধরে বাসায় নিয়ে যা। চৈতির বাবার কথা মতো আবারও তারা চৈতির হাত পা বেঁধে বাসায় নিয়ে যায়। এদিকে উর্মি হাসিবকেও বলে ওঠে, শোন আমি বাসায় বলতেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করার বলতে। ওরা বলছে এই শুক্রবারে আমাদের বিয়েটা দিবে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তাড়াতাড়ি হলে পরবর্তীতে চৈতি আসলে আর কোনো সমস্যা করতে পারবে না, কারণ তখন আমরা স্বামী স্ত্রী হব। গুড আইডিয়া। হাসিব, তোমার বাচ্চাটা কোথায় দেখতেছি না? আমার মার ওর ব্যবস্থা করছে। তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আরও ভালো। এইভাবে 2 দিন কেটে যায়। পর চৈতির বাবা চৈতিকে এসে জানায়, শোন চৈতি, হাসিবের বিয়ে শুক্রবার। ওই দিন ওর মাকে মেরে ফেলতে হবে। কি? কার বিয়ে? হাসিবের বিয়ে উর্মি নামের একটি মেয়ের সঙ্গে। আমি বিশ্বাস করি না। তুই তো কিছুই বিশ্বাস করিস না। যখন সত্যিটা নিজের চোখে দেখবি সেই দিন ঠিকই বুঝবি।
হাসিব আমার সঙ্গে এমনটা করতে পারে না। সেটা শুক্রবারে দেখতে পারবি, রেডি হয়ে নে, সামনের শুক্রবার। কথাটা বলে চৈতির বাবা চলে যায়। আর চৈতি ভাবতে থাকে কী হচ্ছে ওগুলোর সঙ্গে। এরপর দিন এইভাবে আরও 2 দিন কেটে যায়। এই কঙ্কিত শুক্রবার চলে আসে। আর চৈতি অনেক মিশন, তাই নিজেকে প্রস্তুত করছে। অন্যদিকে হাসিব উর্মি বেশ খুশি, কারণ তাদের আজ বিয়ে। তো সারাদিন প্রস্তুতি নেওয়ার পর চৈতি যখন রাতে গোপন রাস্তা দিয়ে বিয়ে বাড়িতে ঢুকছিল, এমন সময় দেখে সেই রাস্তায় তার সন্তানকে। যদি একটা গোপন রাস্তা দিয়ে ঢোকা মাত্র দেখে একটি ছোট্ট বাচ্চার লাশ পড়েছে। বাচ্চাটার সামনে গেলে চৈতি দেখতে পায় এটা আরও কারো সন্তান না, এটা আমার সন্তান। নিজের সন্তানকে এমন অবস্থায় দেখা মাত্র কোলে তুলে নেয়। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার চমকে যায়, কারণ এর তো চোখ, কিডনি কিছুই শরীরে নেই। নিজের সন্তানের এমন অবস্থা কখনোই হবে সে ভাবতে পারেনি চৈতি। রাগান্বিত হয়ে একটু থেমে যেতে সামনে দেখতে পায় তার সন্তানের মতো আরও অনেক সন্তান এখানে পড়েছে। এইসব দেখে চৈতির বাবার কথা মনে হয় সত্যি তার বাবা কোনো মিথ্যে কথা বলেনি। চৈতি মন স্থির করে ভিতরে ঢুকে সবাইকে মেরে ফেলবে, সন্তান হত্যার প্রতিশোধ নেবে। কথাটা বলে হনহন করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে ঢোকা মাত্র দেখতে পায় হাসি উর্মির বিয়ের কাজ সম্পূর্ণ করছে কাজী। চৈতি চিৎকার করে বলে ওঠে, যাদের জীবনের বিনিময়ে মায়া আছে তারা এই বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, নাহলে সবাইকে এখানে মরতে হবে। কথাটা শোনা মাত্রই হইচই লেগে গেল। ক্ষণিকের ভিতর লোক পালিয়ে যায়। এদিকে চৈতি দেখা মাত্রই উর্মি এবং হাসিব থরথর করে কাঁপছে। একরাশ ভয় নিয়ে হাসিব জিজ্ঞাসা করে, চৈতি তুমি এখানে? বুঝলাম না। সব বুঝবি, ধৈর্য ধর। দেখো আমি কিন্তু উর্মিকে বিয়ে করছি শুধুমাত্র আমাদের সন্তানের ভালোর জন্য। সাথে উর্মি বলল, হ্যাঁ চৈতি, আমি তোমার সন্তানকে নিজের সন্তানের মতো দেখাশোনা করার জন্য এই বিয়েটা করছি, কারণ তোমার জীবনটা রিস্কি। তোমার কিছু হলে সন্তানকে দেখাশোনা কে করবে বলো? তা তো অবশ্যই তোরা দুজনে সঠিক কাজ করছিস। এখন একটু আমার সন্তানকে দেখাও, আমি এখান থেকে চলে যাব। সন্তান দেখার কথা বলতে হাসিবের মায়ের মুখটা মলিন হয়ে গেল। হাসিবুর মাকে, মা নিয়ে এসো আমার সন্তানকে। ওকে দেখে চৈতি চলে যাবে। না, সন্তান দেখা হবে না। আমি চাই না চৈতিকে দেখে আমার একমাত্র বংশের প্রতি কষ্ট পাক। কী বলো মা? হ্যাঁ, যা বলতেছে সেটাই। আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসুন, নাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। তোমরা এমন কথায় আমার ভয় পাই না, বুঝেছ? হাসিবের মা, ঠিক আছে। কথাটা বলে চৈতি হাসিবের মায়ের পায়ে একটা গুলি করেন, যেটা এফার ওফার হয়ে চলে যায়। এটা দেখা মাত্র সবাই থরথর করে কাঁপতে থাকে। নিজের মাকে এমতো অবস্থা দেখে যেই না হাসিব চৈতিকে আঘাত করার জন্য উঠবে, আবারও চৈতি বলে ওঠে, এক পা সামনে, আগের তোমার মাকে চিরকালের জন্য শেষ করে দেবো। এখনও সময় আছে, আমার সন্তানকে নিয়ে আসো, আমি এখান থেকে চলে যাব। চৈতির মুখে এই কথাটা শুনে সবাই বলতে থাকে, প্লিজ আপনি ওনার বাচ্চাকে নিয়ে আসুন, নাহলে সবাই শেষ করে দেবে। প্লিজ আন্টি, বাচ্চাকে নিয়ে আসুন। উর্মি, বলতেছি না আমার নাতিকে এর হাতে তুলে দেবো না? ওর হাতে আমার বংশপ্রদীপ গেলে ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য মা, যেখানে আমরা সবাই মারা পড়ছি সেখানে তুমি এমন কথা বলতেছো কেন? কেন বলবে বলছে শুনবি? চৈতি, হ্যাঁ বলো। তার আগে অন্য একটা কথা বলি শোন। আমি চৈতি তোর বাবাকে খুন করছি, কেন জানিস? তোর বাবা একটা খারাপ লোক ছিল, মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দা ছিল, এই জন্য খুব খারাপভাবে মেরেছিলাম। ঠিক সেই সময় আজ তোর মাকেও মেরে ফেলবো। সবাই শুধু দেখবে, কি তুমি আমার বাবাকে খুনি? হ্যাঁ, তুমি এতটা খারাপ মানুষ সত্যি আমি ভাবতে পারছি না চৈতি। আরে তোম তোরা তো আমার থেকেও বেশি খারাপ। আমি তো শুধুমাত্র খারাপ মানুষকে মেরে ফেলি, তোরা তো সমাজের ভালো মানুষকে গুলোকে মেরে ফেলিস, তাদের রাস্তায় নামিয়ে দিস। এখন বল, খারাপ আমি নাকি তোরা? তোর বাবা এত টাকা পয়সা, তোদের বিলাসিতা, সবের কারণ কি জানিস? এত কিছু জানতে চাই না। তুমি কেন আমার বাবাকে মরার পরে আমার মাকে মারতে চাও সেটা বলো। কারণ তোর মাও একটা খুনি, যে কিনা সমাজের কাছে ভালো সেজে থাকার অভিনয় করে। একদম বাজে কথা বলবে না আমার মাকে নিয়ে। আমার মায়ের মতো ভালো মানুষ আর একটিও হয় না, বুঝেছ? হা হা। হাসো কেন? হ্যাঁ, এখানে হাসার কথা বলছি। তোর মা কতটা ভালো মানুষ সেটাই তোর মাকে জিজ্ঞাসা কর। না চৈতি, কি বলছে এসব? শোন, তোর মা একজন কিডন্যাপার। ছোট ছোট বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এসব অপারেশনের মাধ্যমে বের করে অন্য দেশে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে আর আমরা বিশ্বাস করবো? জানিস ও সেই দিন আমাকে কারা কিডন্যাপ করেছিল? হাসপাতালের সামনে থেকে কারা করেছিল? তোর এই শয়তান মা আমাকে কিডন্যাপ করেছিল। তোর মা আমাকে মেরে ফেলতে চায়। চৈতির কথাটা শেষ হতে না হতে চৈতি হঠাৎ করে সেখানেই, আমার পত্রিকা ঠিক নাই,
চেয়েছিলাম আমার সন্তানের অন্তত পিতৃ পরিচয় থাকবে, কিন্তু তোরা আমার সন্তানটাকে শেষ করে দিলি। তোদের মনে কি একটু মায়া জন্মায়নি এই ফুটফুটে বাচ্চাদের জন্য? হঠাৎ এমন কথাটি শোনা মাত্র সেখানে থমকে গেল সবাই। কারণ কি বলছে এইসব? চৈতি হাসি বলে উঠল, কি চৈতি, এমন কথা বলছো কেন? তোরা আমার ঘরের বউকে হিসেবে মেনে নিবি না সেটা মানলাম, কারণ আমি একজন খারাপ মেয়ে, কিন্তু আমার নিষ্পাপ সন্তানকে কেন হত্যা করলি? কী দোষ? সে তো ছিল নিষ্পাপ। কি আমার সন্তানকে কে মেরে ফেলছে? হ্যাঁ, তোর এই মা আমার সন্তানকে এই পৃথিবী থাকতে দেয়নি। ওর হরিণের মতো দুটো তুলে ফেলেছে, কিডনি বের করে নিয়েছে। চৈতির মুখে এমন বেদনাদায়ক কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। মা, তুমি কি সত্যি এমন সন্তানের এমন করছো, নাকি চৈতি মিথ্যে বলছে? হাসিব কথা শোনার পরেও সে নিশ্চুপ হয়ে যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। মা, তোমার এই নিশ্চুপ থাকাটা কি সত্যি এটা বোঝায় যে তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ? হ্যাঁ, আমি হত্যা করছি, কিন্তু এটা তোর সন্তান না। এই সন্তানের আসল বাবা হচ্ছে, না, এটা আমার সন্তান। বলছি না এটা তোর সন্তান না? এত কথা বলিস কেন? হ্যাঁ, তাহলে কি ডাক্তার ওই দিন ভুল রিপোর্ট দিয়েছিল আমাদের? হ্যাঁ, কিন্তু একটা ডাক্তার কিভাবে ভুল রিপোর্ট দিতে পারে শুনি? আমি ডাক্তারকে টাকা খাইয়েছিলাম, এই কারণে সে আমার কথা মতো রিপোর্ট দিয়েছে। কি? কিন্তু কেন এমনটা করলে তুমি? কারণ বাচ্চাদের কিডনি চোখগুলো একটু বেশি দামে বিক্রি হয়। তার মানে চৈতি সব সত্যি বলেছে? সেদিন তুমি চৈতিকে কিডন্যাপ করেছিলে? হ্যাঁ। হাসিবর মায়ের এমন কথা শুনে চৈতি বেশ রেগে যায়। এই তোরা নাটক বন্ধ কর। তোরা দুজনে যে নাটক করছিস সেটা আমি ভালো করে জানি। আরে নাটক করবো কেন চৈতি? যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথায় কি বুঝতে পেরেছিস? ওই সন্তান তোর না, ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছিল। এই সন্তানের বাবা অন্য কেউ। এইসব কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই দিন তুই আমাকে ধর্ষণ করিস নাই। আচ্ছা বুঝলাম রিপোর্ট ভুল, কিন্তু তুই যদি আমাকে ধর্ষণ করে থাকিস তাহলে কিভাবে মেনে নিলি আমার সন্তানকে? মেনে নিলি আবারও কেনই বা চৈতিকে ধর্ষণ করেছিস? আর সন্তান আমার, উত্তর দে আমাকে। কোনো উত্তর আমার কাছে? তবে একটা কথা, আমি প্রায় রাতে মদ্যপান নেশা করে বাড়ি ফিরতাম। হয়তো সেই নেশার ঘরে তোকে ধর্ষণ করেছিলাম। না, সেদিন তুই নেশার ঘরে ছিলি না। তুমি কিভাবে বুঝলে সেটা? নেশা করে থাকলে তোর শরীরে নেশার গন্ধ থাকতো, কিন্তু সেটা তোর শরীরে ছিল না, তুই একদম ঠিক ছিলি। আমি নেশার ঘরে না থাকলে এমন কাজ কখনোই করতে পারবো না। এটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। তোর কথা শুনে মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? সত্যি কথা বলতেছি। আসলে তুই চাস কি? প্লিজ চৈতি, একটু চুপ করো। আগে আমার মায়ের সঙ্গে কিছু কথা বলতে দাও প্লিজ। আমি জানতে চাই কেন এমন করলো আমার মা। ঠিক আছে, জিজ্ঞাসা করো। মা, আমাদের টাকা পয়সা ঠিক নেই, অনেক টাকা পয়সা আছে, তুমি কেন এমন কাজ করো? এসব বলতে পারো? না, তোমাকে এসব বলতে হবে, আজকে সবার সামনে আনতেই হবে। প্লিজ মা, সত্যিটা বলো। সন্তানের এমন আকুতি মিনতি শোনার পর মা রাজি হয়ে বলা শুরু করলো, শোন, তোর বাবা আর আমি দুজনে বেশ গরিব, দুবেলা দুমুঠো ভাত খাইতে পারতাম না, অনেক কষ্টে যাচ্ছিল আমাদের জীবনটা। হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিজ্ঞেস করলো, জমিলা, এইভাবে চললে তো আমরা কিছুদিন পর মারাই যাব, আমাদের কিছু একটা করতে হবে, যে কোনোভাবে কোটিপতি হতে হবে। উত্তর বললাম, কি করব আমরা? শোনো, আমি চুরি করব এখন থেকে, কারণ এই চুরি ছাড়া কখনো সম্ভব না কোটিপতি হওয়া। সেটা ঠিক বলছো। এর পরবর্তী থেকে তোর বাবা চুরি করতে লাগলো। এতে আমাদের সংসার বেশ ভালো যাচ্ছিল, কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো গেলে হবে না, আমাদের কোটিপতি হতে হবে। এরপর শুরু হলো গরিব দুঃখীদের বুকে লাথি মেরে টাকা পয়সা নেওয়া। বেশ কয়েক বছর পর আমরা অনেক টাকার মালিক হলাম। এরপরে তোরা আসলি এই পৃথিবীতে। তোরা কথাটি মনে রাখেন কিন্তু। এদিকে রাতে শুয়েছিলাম তোর বাবা আর আমি। তখন তোর বাবা আমাকে বলল, শোন, তোমার জন্য একটা কাজ নিয়েছি, কাজটা খুব সহজ। বললাম, কী কাজ গো স্বামী? আমার কিছু লোক ছোট্ট বাচ্চাদের কিডন্যাপ করবে, সেইগুলো হাসপাতালে নিয়ে গিয়ে ওদের চোখ, কিডনি, রক্ত সব কিছু বের করে অন্য দেশে বিক্রি করবে, এইগুলোতে বেশি টাকা। তোর বাবার এমন কথা শুনে আমিও টাকার লোভে পড়ে গেলাম, এই কাজ করতে লাগলাম। তারপর থেকে এই পর্যন্ত লেগে আছি। এর মাঝে হঠাৎ করে তোর বাবা খুন হয়, আর সেই খুনটা যদি এই চৈতি করেছিল, যা আমি আগের থেকে জানতাম, যার কারণে হাসপাতালে ওকে কিডন্যাপ করেছিলাম। তোরা সবাই ওকে মেঘা নামে ছিল, আমি চৈতি নামে ওকে চিনতাম। ভেবেছিলাম কিডন্যাপাররা ওকে মেরে ফেলবে, এতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু কীভাবে যে বেঁচে গেল বুঝতেই পারলাম না। তাই ওর সন্তানকে কৌশলে আমাদের কাছে নিয়েছিলে, যাতে পরবর্তীতে শেষ করে দিয়ে আমাদের লোক মিলে। হ্যাঁ, এটাই আসল কাহিনী। হাসিবের মায়ের মুখে এমন কথা শুনে উর্মি যাকে নিয়ে হাসিবের বিয়ে হচ্ছিল সে বলে উঠল,
এই বিয়ে আমি করব না। এত খারাপ মানুষ পৃথিবীতে বেঁচে আছে আমি ভাবতেই পারছি না হাসিব। আমাকে মাফ করে দিও। এই বিয়ে হবে না। জেনে শুনে একটা খারাপ মানুষকে বিয়ে করতে পারবো না। ছি মা, ছি। তোমরা এতটা খারাপ মানুষ ভাবতেই আমার লজ্জা লাগছে। না জানি কত নিরীহ মানুষের জীবন তোমরা শেষ করে দিয়েছো। তুমি আমার সন্তানকে এই পৃথিবীতে আসতে দাওনি। ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে মেরেছো। বলছি না ওই সন্তান তোর না? ওই সন্তানটি হলো। থামলি কেন? ওই সন্তানটি কার? কে আসল বাবা? জানি না আমি। এত টাকা পয়সা থাকার পরও এমন কাজ কেন করো তুমি মা? প্লিজ উত্তর দাও। কারণ আছে যেটা তুই বুঝবি না। আশ্চর্য, কি বাচ্চা নাকি যে বুঝবে না? আমাকে খুলে বলে সব কিছু। বললাম না পারবো না। ভালো ভালো, খুব ভালো। চৈতি, একটা কথা বিশ্বাস করো, আমি নেশার ঘরে না থাকলে কখনোই তোমাকে ধর্ষণ করতাম না। সত্যি আমি সেদিন নেশার ঘরে ছিলাম। না, তুমি সেদিন কোনো নেশা করনি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আমি তোমাকে ধর্ষণ করিনি। হয়তো আমার মতো দেখতে অন্য কেউ আছে। আমি সব পছন্দ করি, কিন্তু নাটক পছন্দ করি না একদম। তোরা যে কী প্ল্যান করছিস সেটা আমি ভালো করেই জানি, বুঝেছিস? সত্যি কোনো প্ল্যান করিনি। ওয়েট, একটা জিনিস দেখাচ্ছি। কথা বলে চৈতি তার ব্যাগ থেকে একটা জিনিস বের করে, যা দেখে সবাই ব্যাগ থেকে মৃত বাচ্চা লাশটি বের করে চৈতি, এটা দেখো আমার সন্তানকে তোরা কীভাবে হত্যা করছিস। কথাটা শুনে সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে সত্যি তো চোখ কিডনি কিছুই নেই শরীরে। মা, তুমি শেষ পর্যন্ত এমনটা করতে পারলে তোমার নাতির সাথে? হ্যাঁ করেছি। তুমি যে আমার মা, সত্যি ভাবতে প্রকাশ করতে লজ্জা লাগছে। কি দোষ করেছিল আমার এই নিষ্পাপ শিশুটা? কেন তার সঙ্গে এমনটা করলে? উত্তর দাও। এমন সময় হাসি বাবারা চৈতিকে জিজ্ঞেস করে, চৈতি, সত্যি কি আমার মা তোমাকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ। তুমি কি করে বাঁচলে? আমার আর কিভাবে বুঝলে এই কাজটি আমার মা করেছে? আসলে আমি যে পাগলি হয়ে ঘুরতেছি, নাটক করতেছি, সেটা আমার বাবা জানে। এই কারণে আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল। সেই দিন লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন আমার বাবার লোকগুলো পিছু নিয়েছিল। ওই নির্জন জায়গায় আসার পর ওরা গাড়িটা থামিয়ে সবাইকে হা করে এবং জানতে পারে এই সব কিছু তোমার মা করেছে। ও, তুমি এখন কি চাচ্ছ? আমি তোমার মাকে হত্যা করার জন্য এখানে এসেছি। প্রথমে ভেবেছিলে কিছু করব না, কিন্তু তোমার মা আমার সন্তানকে হত্যা করেছে। এই জন্য আমি নিজে হাতে তাকে হত্যা করব, সেটা এক্ষুনি। এমনটা না করলে হয় না? না হয় না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। এমন মায়ের দরকার নেই যেই মা এতটা জঘন্য কাজ করতে পারে। যাও, নিয়ে যাও। হাসিব, তুই এই কথাটা বলতে পারলি? কি করি নাই তোর জন্য? হ্যাঁ, এই সব কিছু তোদের জন্য হয়েছে। তোদের জন্য করেছে মানে? আমি বাদে অন্য কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে। হাসতেছো কেন? বলো সত্যি কাহিনী কি? সময় হলে বুঝতে পারবি কেন হাসতেছি। আসবে, সে ফিরে আসবে। সে ফিরে আসলে তোরা সবাই শেষ হবি। মানে? সে আসলে সব মানের উত্তর পেয়ে যাবি। আমাকে শেষ করা অতটা সহজ নয়। কথাটা মনে রাখিস চৈতি। তোর যেই আসুক না কেন, আমার হাত থেকে আজ তার কোনো রক্ষা নেই। তাকে আমি শেষ করব। যেই দেখা যাবে কে শেষ করে। মা, তুমি কি বলতে চাচ্ছ প্লিজ খুলে বলো। এমন কাহিনী করার কি আছে? হ্যাঁ, এই তুই চুপ কর। তোর ওই মুখে আমাকে মা ডাকবি না। একটু আগে কি বললি মনে নেই? কেন মিথ্যে বলছি? তুমি তো সত্যিই এমন কাজ করো, তাহলে তোমার শাস্তি হওয়াটা কি স্বাভাবিক না? আমার শাস্তি হবে, এটা আমি মানতে পারি। আমি আরও এমন কাজ করব। আমার টাকা চাই, চাই টাকা। তুমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছো মা। এই টাকাই তোমাকে শেষ করে দিবে। এটা আমি বললাম তোমার সন্তান হয়ে। সন্তান হয়ে কি বললি? তুই তো দেখি আমার বরশত্রু। হ্যাঁ, তোকে পরে দেখে নিব আমি। তুই সন্তান নামে কলঙ্ক। মায়ের মুখে এমন কথা শুনে রাগান্বিত হয়ে চৈতিকে এই মুহূর্তে এই খুনিটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এর মুখ আমি দেখতে চাই না। এইদিকে বিয়ের বাড়ি এমন কাহিনী দেখে উর্মি বাসার লোকজন বলতে শুরু করলো, আল্লাহ আমাদেরকে নিজ হাতে বাঁচিয়েছেন। এমন খারাপ পরিবারে আমাদের মেয়েরা বিয়ে হচ্ছিল ভাবতে পারিনি। এখন চলো এই বাড়ি থেকে। আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চায় না। এমন কথা হাসি বেশ কষ্ট পেল। তার মাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো মা, আজ তোমার জন্য আমার বিয়েটা হচ্ছে না। এর থেকে কষ্ট কী আছে? আরে উর্মি, কোনো মেয়ে হলো, এর থেকে আরও সুন্দর মেয়ে দেখে তোর বিয়ে দেবো। আগে তো আমার হাত থেকে রক্ষা পা, তারপর না এই কথাগুলো চিন্তা করে। চৈতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তার আগে আমি ফুরুত হয়ে যাব। হা হা হা। চৈতি আপু, প্লিজ এই মেন্টালটাকে এই জায়গা থেকে নিয়ে যাও। ওর কথা শুনতে ইচ্ছে করছে না। পাগল হয়ে গেছে উর্মি। এরপর চৈতি তক্ষুনি হাসিবের মায়ের চুলের ঝুঁটি ধরে নিয়ে আসছিল। এমন মুহূর্তে একটি ফোন আসে। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে আওয়াজ আছে, এই তোকে ধর্ষণ করেছি আমি। এখন তোর পালিত মাকেও করব, যদি আমার মাকে ছেড়ে না দিস। কথাটা শুনে চৈতির বুকটা কম্পিত হয়ে উঠল। কারণ কে এই লোকটা যে কিনা আমার মাকে কিডন্যাপ করছে, আবার ধমক দিচ্ছে? চৈতি জিজ্ঞেস করলো, এই আপনি কে? তোর
অসময়ের স্বামী আমি। মানে? এত মানে বোঝার দরকার নেই। তোকে যা বলেছি তাই কর এই মুহূর্তে। সরি। ঠিক আছে, দেখ তাহলে কি করি আমি। কথাটা বলে ছেলেটি ফোন কেটে দেয়। হা হা হা, বলছি না আমার কিচ্ছু করতে পারবি না, আমার সন্তান শেষ করে দিবে তোদের সবাইকে। ও, তার মানে তোর আরও সন্তান আছে? হ্যাঁ। তোমার আরও সন্তান আছে মানে? কি বলো এইসব মা? হ্যাঁ, আমার আরও একটি সন্তান আছে, যেটা কেউ জানে না, শুধুমাত্র আমি ছাড়া। তার মানে তুমি এতদিন ধরে আমার সেই ভাইকে লুকিয়ে রেখেছিলে? হুম। সে দেখতে কেমন, কি করে? ও একজন মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড কিং, যার নাম শুনলে বাড়ি থেকে কেউ বের হয় না। যেভাবে কথা বলছো আমার মনে হচ্ছে আব্দুল মাফিয়া মনে হয়, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। হ্যাঁ, ঠিক ধরতে পেরেছিস। আব্দুল হলো আমার সন্তান, যার কথা হাজার সন্ত্রাসী থরথর করে কাঁপে। কথাটা শুনে চৈতির বুকে একটু কম্পন হয়ে উঠল, কারণ আব্দুল এতটা ভয়ঙ্কর যা বলার মতো না। আজ পর্যন্ত শরীরের লোম কেউ দেখেনি। এমন সময় চৈতির মনে হয়, আমি তো আব্দুলের বাবাকে হত্যা করছি, তবুও সেখানে প্রতিশোধ নিল না আমাকে খুঁজে বের করা তো মুহূর্তের কাজ ওর। কি মুখটা কেন জানি বাংলার পাত্রের মতো হয়ে গেল। চৈতি এক বুক সাহস নিয়ে বলল, শোন, আমি কাউকে ভয় পাই না। আমি আর তোর সন্তান তো দূরের কথা, বুঝতে পেরেছিস? সেটা দেখা যাবে একটু পরে। ওয়েট, তোর সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসতেছি এক্ষুনি। কথাটা বলে চৈতি সেই নাম্বারে ফোন দেয়। ফোন রিসিভ হলেই বলতে থাকে, শোন আব্দুল, যদি তোর ভাইকে মাকে জীবিত পেতে চাস তাহলে তাদের বাসায় আয়, নইলে এক্ষুনি গুলি করে সবগুলোকে শেষ করে দেবো। তুই শেষ করবি? আমি কি বসে বসে থাকবো? আমি জানতাম তুই ফোন দিবি। আমার মা আর ভাইকে ছাড়, তোর মাকে ছেড়ে দেবো। দেখ, উনি আমার নিজের মা নয়, মারা গেলে আমার কিছু যায় আসে না, কিন্তু তুই যদি না আসিস তাহলে তোর ভাই মাকে শেষ হবে, এটা নিশ্চিত থাক। এই, তুই জানিস কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? ভালো করেই জানি, তোর বাবার মতো তুইও একটা খুনি। বাহ, আমার সম্পর্কে অনেক কিছু জেনেছিস। একটু ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ, আয়। কথাটা বলে চৈতি ফোনটা কেটে দেয়। আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 20 মিনিট পর আব্দুল চৈতির মাকে নিয়ে একটা মাস্ক পরে সেখানে উপস্থিত হয়, যাতে কেউ চিনতে না পারে। আব্দুলকে দেখে চৈতি বলে ওঠে, তাহলে এখন মাস্ক খুলে ফেল, তোর এই মুখটা আমি দেখতে চাই। আব্দুলকে দেখা এতটা সহজ নয়। আমার ভাইয়ের মাকে ছেড়ে দে, বিনিময়ে তোর পালিত মাকে পাবি। হা হা হি হি, হি হি হা হা, হা 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 হা। তুই কি ভেবেছিস তুই একাই চালাক, আমরা সবাই বোকা? মানে? আরে, তোর তো এখানে আনার জন্য আমার একটা প্ল্যান ছিল, যেটা তুই বুঝতে পারিস না কি? হ্যাঁ। চৈতির কথাটা শেষ না হতেই একদল পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং আব্দুলকে গান পয়েন্ট নিয়েছে। তুই কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। দেখা যাবে কি করিস। এরপর পুলিশের লোকেরা যখনই আব্দুলের মুখের উপর থেকে মাস্কটা সরিয়ে ফেলে, ঠিক তখনই আব্দুল মাস্কটা সরাতে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ ছেলেটি অবিকল হাসিবের মতো দেখতে। এটা দেখে হাসিব জিজ্ঞেস করলো, আরে এই ছেলে তো পুরো আমার মতো দেখতে, কি পরিচয় তার? হা হা, আমি কে সেটা তোমার মাকেই জিজ্ঞাসা করো না, উত্তর পেয়েছে। হাসিব তার মাকে জিজ্ঞেস করলো, মা, ছেলেটিকে আমার মতোই বা দেখতে কেন? ও হলো তো যমজ ভাই আব্দুল। জন্মের পরে ওকে আমি অন্য জায়গায় রেখে এসেছিলাম, শুধুমাত্র সন্ত্রাসী বানাতে। কি? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে সেই কথা লুকিয়ে রাখছো কেন? এর অনেক কারণ আছে, সব কিছু পরবর্তীতে খুলে বলবো। চিন্তা করিস না বাবা আমার। এদের কথা শুনে চৈতি বলে উঠল, শোন, এই সহ কথা জেলে গিয়ে বলিস। এখন সুন্দরভাবে পুলিশের সঙ্গে হাত জোড়তে চা। আব্দুলকে ধরা এতটা সহজ নেই যতটা তোরা ভেবে রেখেছিস। ফান্দে পড়লে সবাই এমন কথা বলে। যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখা, তাহলে বুঝবো তোর দম কত। চৈতি, শোন, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ আটকে রাখতে পারেনি, আর তোর তো সামান্য। এই, তোমরা চুপ করো, আমার কথার উত্তর চাই আজ প্লিজ। হাসিব, কি বলতে চাস? আব্দুল, তুই কি চৈতিকে ধর্ষণ করেছিস সেই রাতে? হ্যাঁ, আমি ধর্ষণ করেছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? অবশ্যই, তুমি কাজটা ঠিক করেনি। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি। তোকে আমাকে বোঝাতে হবে না তোকে। খুব ভালো, খুব ভালো। এখন চলো আমার সাথে, ধীরে ধীরে সব জানতে পারবি তুই। কোথায় যাব আমি? আমাদের বাড়িতে যাবি, যেখানে এর আগে তুই যাসনি। হা হা, তোমাকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আর তুমি বলছো বাড়িতে যাবে? এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। চল আমার সঙ্গে। আব্দুলের কথা শোনা মাত্র চৈতি বলে উঠল, হাবিদার, এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানেই গুলি করে শেষ করবো। ইয়েস ম্যাডাম। এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম বলতেছে, একটু পরেই জানতে পারবেন। শোন চৈতি, তোর এই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তুই কে সেটা আমি ভালো করে জানি। ও হ্যাঁ, আমার সম্পর্কে তো তুই জানিস। খুশি হলাম আমার সঙ্গে জানিস এটা ভেবে। এদের কথায় সেখানে উপস্থিত থাকা সব মানুষের মাথা গোলমাল হয়ে গেছে।
কী হচ্ছে কিছুই বুঝতেছে না। এমন মুহূর্তে উর্মি বলে উঠলো, তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবা প্লিজ? আমার খুব জানার ইচ্ছে করে। তোমরা এই মেয়েটাকে মাফিয়া ডন ভাবতেছ, তার আসল পরিচয় কি জানো তোমরা? আব্দুল। কে? চৈতির। হ্যাঁ, আমরা সবাই জানি সে মাফিয়া, সে একজন সন্ত্রাসী। তোমরা সবাই ভুল জানো, ওর আরও একটা পরিচয় আছে, সেটা হলো আব্দুলের মুখটি কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লো। হ্যাঁ, আমি একজন পুলিশের কর্মকর্তা, আমি সেভেলে কাজ করি। সবাই আমাকে জানে আমি একজন মাফিয়া, কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ। সত্যি তুমি পুলিশ চৈতি? হাসিব। হ্যাঁ, আমি পুলিশ। আবার আব্দুল সেদিন আমি ওকে ধর্ষণ করার পরেও কেন আমাকে কিচ্ছু করে না জানো? ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যেন আমি কখনো জেল থেকে বাইরে আসতে না পারি। এই কারণে 10 মাস কষ্ট করে আমার সন্তান পেটে ধারী করছিল, কিন্তু আমি সব খেলা ক্ষণিকের ভিতরে শেষ করে দিছি। হা হা। তোর এই হাসিটা বেশিক্ষণ থাকবে না, চিন্তা করিস না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। যদি পারিস দেখাও। এখানে আমরা বুঝলাম এই চৈতি আরও অনেক কাহিনী আছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য কতটা প্ল্যান করছে। দেখ কী করতে পারি। তুই শুধুমাত্র আমাকে জন্য ধর্ষণ হলি, গর্ভে সন্তান ধারণ করে, আবার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে বাবা বাবা, এইবার তোকে আমি গণধর্ষণ করব, চিন্তা করিস না। এই কথা শোনা মাত্রই চৈতি রাগান্বিত হয়ে আব্দুলকে দিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। এটা তো আব্দুল না। বুঝলেন না তো? বুঝিয়ে বলতেছি। চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের মুখের উপর থেকে একটা মাস্ক আবারও সরে যায়, যে মাস্কটা দেখতে প্রায় হাসিবের মতো ছিল। এই তুই কে? কেন আমি আব্দুল? আমাকে কি চেনা যাচ্ছে না? তুই আব্দুল না। হা হা। ভাবলাম আরও কিছুক্ষণ মজা করি, কিন্তু হলো না। সত্যি করে বল তুই কে? আমি হলাম আব্দুল স্যারের লোক। হ্যাঁ, যে কিনা হুবহু স্যারের সব কথার স্টাইল নকল করতে পারে, শুধুমাত্র চেহারাটা ছাড়া। এই জন্য স্যারের মতো দেখতে একটু মুখোশ পরে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। এত বড় ধোঁকা! তোকে এই মুহূর্তে গুলি করে ফেলবো আমি। আমাকে একটু পরে মারুন, তার আগে আপনার ফোনটা বাজতেছে, রিসিভ করুন। লোকটির কথা মতো চৈতি ফোনটা হাতে নিয়ে দেখে কেউ একজন ভিডিও কল করেছে। সেটা চৈতি ফোনটা রিসিভ করা মাত্রই দেখতে পায় যে ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে চৈতি মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর চৈতি দেখতে পায় যে তাকে আব্দুল যদি জ্ঞান ফিরে দেখতে পায় সে একটা অন্ধকার রুমে। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো পোশাক নেই, যাকে তাকে উলঙ্গ অবস্থায় রাখা আছে। এটা দেখে চৈতি চিৎকার করে বলতে থাকে, সাহস থাকলে আমার সামনে আয়, এমন ইঁদুরের মতো লুকিয়ে না থেকে। কথাটা শেষ হওয়া মাত্র রুমের সব বাল্ব জ্বলে ওঠে আর আওয়াজ আসতে লাগলো, বলছিলাম না গণধর্ষণ করবে, দেখ আমি কী করি। ইয়া ইয়া, ইঁদুরের মতো পিছন থেকে শুধুমাত্র কথা বলতে পারবে। এক বাপের বেটা হলে আমার সামনে আয়, দেখবো তোর সাহস। চৈতির এমন কথাতে আব্দুলের এগোতে লাগে, যার কারণ আব্দুল ধৈর্য ধর। হ্যাঁ আয়। কথাটা বলা মাত্র 5 মিনিট পর আব্দুল সেই রুমে উপস্থিত হয়। আব্দুল রুমে আসলে চৈতি বলে, ও তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায়? হ্যাঁ। আমার পোশাক কোথায়? এছাড়া আমাকে উলঙ্গ করে রেখেছিস কেন জানতে পারি? সেটা তুই একটু পরেই জানতে পারি। আমার সন্তান কোথায় বল? দয়া করে এক পলক দেখতে দে আমাকে প্লিজ। তার মানে কি চৈতির সন্তান এখনও বেঁচে আছে? সেটা কীভাবে? আস্তে আস্তে বুঝবেন। তোর সন্তান হেফাজতে আছে, বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দেবো। প্লিজ ওর কিছু করিস না। সবাই ভাবতে পারেন কী এমন হলো যার কারণে চৈতি মাথাঘুরি করে উঠল। আসলে তখন যে ভিডিওর কল এসেছিল সেই কলটা আব্দুলের। ও বলেছিল তোর সন্তান বেঁচে আছে, এটা দেখ। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলা হবে তোর সন্তানকে। সন্তানকে এমন করুণ অবস্থা থেকে চৈতি ওখানে মাথা ঘুরে পড়ে গেছিল। হা হা। নিশ্চয়ই কিছু করবে না, কারণ তোর সঙ্গে আমারও অনেক হিসাব নিকাশ বাকি। কিসের হিসাব নিকাশ বাকি? তুই ভুলে গেলি আমার বাবাকে তুই মেরে ফেলে আমার মায়ের পায়ে গুলি করছিলি, আবার আমার পিছনে এইভাবে লেগে আছিস। এইগুলো হিসাব নিকাশ। তুই যেমন খারাপ, তোর বাবা এর থেকে বেশি খারাপ ছিল। তাই তুই হত্যা করবি ওই লোকটাকে? না, তুই একটাও করতে পারবি না। শোন, আমার কাজের হলো এইগুলা, তোদের মতো এই আবর্জনা সমাজ থেকে দূর করা। দেখা যাক কে কাকে শেষ করে। নিশ্চয় তুই শুধু মুখে মুখে কথা বলতে পারবি, কোনো কাজ করতে পারবি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাবি তাই পাবি। বাবা, এত ভালোবাসা সন্তানের প্রতি? তুই কি বুঝবি ভালোবাসা? এই সন্তান শুধুমাত্র আমার একার। এই সন্তানের বাবা হচ্ছিস তুই। ও মা, তাই? জানিস আমি কত মেয়েকে ধর্ষণ করছি, কত সন্তান এই পৃথিবীতে এনেছি? এত কিছু আমি জানতে চাই না। আমি শুধুমাত্র এটাই জানতে চেয়েছি, আমার সন্তানকে ফিরিয়ে দিবি কি নাকি দিবি না? হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্য তুই মোটেও প্রস্তুত না।
তুই কি করবি সেটা আমি ভালো করে জানি। তোর কাছে অন্য কিছু আশা করি না। সত্যি তোর সাহস অনেক। আব্দুলের সামনে এইভাবে কথা বলছিস, সাহসের কিছুই দেখিনি। ধীরে ধীরে দেখবি। হ্যাঁ। আচ্ছা, তোর লজ্জা লাগছে না? একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে তাকিয়ে কথা বলছিস? তুই কি জারোর সন্তান নাকি? চৈতির মুখে এমন কথা শোনা মাত্র আব্দুল ওর গলাটা চেপে ধরে এবং বলতে থাকে, শুধুমাত্র উলঙ্গ রেখেছি, এইবার ভোগ করব। কথাটা বলে পাগলা কুত্তার মতো চৈতির শরীরটাকে ভোগে। এই দেখে চৈতি নিশ্চুপ মুক্তির মতো বসে আছে, কারণ সে জানে এখানে কিছুই করি কেন, রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট পর আব্দুল চৈতির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবার বলে, এখন আমি তোর সঙ্গে এমন করছি, এখন আমার লোকেরা তোর সঙ্গে এমন করবে। সব শোনার পরে চৈতি একটাই কথা, তোর যা ইচ্ছে আমার সঙ্গে কর, কিন্তু আমার সন্তানকে একটি নজর দেখাও প্লিজ। তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না, কারণ তুই একটু পরে অটোমেটিক মারা যাবি, আর তোর সন্তানকে আমি বড় করব, আমার মতো সন্ত্রাসী বানাবো। আহা, আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না। কথাটি বলে আব্দুল সেখান থেকে বাইরে চলে যায় এবং একজনকে বলে, সিয়াম, এই শালিকে আমাদের সব লোকদের দিয়ে দর্শন করে মেরে ফেলবি, এর যেন অস্তিত্ব না থাকে। বস, চিন্তা করিয়েন না, আমাদের কাজ আমরা করতেছি সেটাই। এরপর সিয়াম রুমের ভিতরে এসে চৈতিকে দেখা মাত্রই বলে ওঠে, আরে চৈতি, তুই এখানে? চৈতি, তুই এখানে, সেটা আবার উলঙ্গ অবস্থায়? কাহিনী কি তোর আব্দুল স্যারের সঙ্গে? ভাগ্যের পরিহাস, আজ আমি এখানে। তুই আব্দুলের মতো জঘন্য কাজ করে বেরোস সিয়াম? হ্যাঁ রে, কিছু করার নেই, আমিও পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছি। ও ভালো, কিন্তু তুই এখানে কেন? আমাকে সব খুলে বল প্লিজ। শোন, আমি একজন পুলিশ, আবার গোয়েন্দা বলতে পারিস। আমার কাজ হচ্ছে এই সমাজে খারাপ মানুষগুলোকে শেষ করা যায়। ও, কিন্তু আব্দুল স্যারের সঙ্গে কী সমস্যা? আমি ওর বাবাকে হত্যা করেছি, কারণ ওর বাবা একটা খারাপ লোক ছিল। বুঝলাম, কিন্তু এই পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছিস কীভাবে সেটা বল। কেন? কারণ আব্দুল স্যারের বাবা মাকে যদি কেউ একটা গালি দেয়, সেখানেতে মৃত্যু চলে আসে, আর তুই ওনার বাবাকে মেরে ফেলার পরও তোকে বেঁচে রাখছে, এটাই ভাবার বিষয়। ও, তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে? না, জানি না। তোকে ধর্ষণ করার জন্য আমাকে এই রুমে পাঠানো হয়েছে, আবার ধর্ষণের পর তোকে মেরে ফেলতে বলছে। কি বলিস এসব? হ্যাঁ। আপনারা ভাবতেই পারেন এই সিয়ামকে, সে কিভাবে চৈতিকে চেনে। আসলে সিয়াম ও চৈতি একই কলেজে পড়াশোনা করছে। আশ্চর্যের বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ড ছিল, সেই অনুপাতে একে অপরকে চেনে। আশা করছি সবাই বুঝতে পারছেন। সিয়ামের কথাটা শুনে চৈতি সিয়ামকে জিজ্ঞাসা করলো, সিয়াম, তুই কি এখন আমাকে ধর্ষণ করবে? আরে কি বলিস, তোর সঙ্গে কি এমন কাজ আমি করতে পারি বল? আমাকে একটা সাহায্য করবে? কি সাহায্য বল? আমাকে এখান থেকে বের হওয়ার একটা উপায় দে, আমি এখান থেকে পালিয়ে যাব। প্লিজ, না করিস না। চৈতির কথাটা শুনে শ্যাম নিশ্চুপ থাকলো, ভাবতে থাকে কী করবে এখন। বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে শ্যাম বলে, তোকে আমি সাহায্য করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়ি আমার কথা বলতে পারবি না, কারণ যদি আব্দুল স্যার জানে আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করি তাহলে আমি শেষ। তুই চিন্তা করিস না, আমি এই কথাটা কাউকে বলবো না। বিশ্বাস রাখতে পারিস কিন্তু আমার ওপর, কথাটা কিন্তু মাথায় রাখিস। এখন বল, আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে? সব কিছুই বলবো, তুই আগে পোশাক পর। কথাটা বলে শ্যাম চৈতির পোশাকগুলো তার দিকে ছুরি মারে। পোশাক পরা শেষ, এখন কি করতে হবে বল আমাকে। তুই মারা যাওয়ার নাটক কর। কেন? কারণ আমি আব্দুল স্যার এবং সবাইকে বলবো চৈতিকে আমি ধর্ষণ করে মেরে ফেলেছি। এখন বাইরে গিয়ে মাটি দিয়ে আসি। সত্যি রে, তোর মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে আব্দুলের মতো সন্ত্রাসীর সঙ্গে কাজ করতে পারি বল, সেটাও ঠিক। আমি ঠিকই বলি সব সময়। আচ্ছা, একটা প্রশ্ন করি তোকে, প্লিজ সত্যিটাই উত্তর দিবি। হ্যাঁ বল, আব্দুলের সঙ্গে কি কোনো ছোট্ট বাচ্চা, ধর 10-15-20 দিন বয়স হয়েছে? আরে তুই কেমন করে জানিস? আমাদের আব্দুল স্যারের কাছে একটা বাচ্চা আছে, তার মানে ওর কাছে বাচ্চাটা এখন আছে। কিন্তু একটা কথা কি জানিস, স্যার কখনো বাচ্চাদের দেখতে পেত না, আবার সব বাচ্চার চোখ কিডনি এইসব বের করে নিয়ে বাচ্চাটা বিক্রি করতো। বাট এই বাচ্চাটা এত আদর করতেছে, কাহিনি বুঝলাম না। এই বাচ্চাটা আমার। কি? হ্যাঁ, আব্দুল আমাকে রাস্তার ধারে পাগলি মনে করে দর্শন করেছিল, তারপর এই বাচ্চাটার জন্ম। তার মানে আব্দুল স্যার ওই বাচ্চার বাবা আর তুই মা? হ্যাঁ। কথাটা কাউকে বলিস না, নাহলে সমস্যায় হবে। আরে বলবো না, তুই এখন শুয়ে পড়, তোর হাত পা বেঁধে আমি নিয়ে যাব। ঠিক আছে। কথাটা বলে চৈতি শুয়ে পড়লো, আর সিয়াম তার হাত পা বেঁধে শুরু করলো। শোন চৈতি, সুন্দরভাবে অভিনয় করবে, কারণ যদি ধরা পড়ি তাহলে তুইও শেষ, আমিও শেষ। বুঝতে পেরেছি। এরপর সিয়াম সুন্দরভাবে চৈতির হাত পা বেঁধে বাইরে বের করলো। বাইরে বের করার সঙ্গে সঙ্গে
সবাই জিজ্ঞেস করলো, আরে ওকে এইভাবে বেঁধে রাখছো কেন? এখন পর্যন্ত তো আমরা কিছু নি। আরে ভাই, তোমরা কি করবা? সে তো আমাকে সহ্যই করতে পারেনি, তার আগে মারা গেছে। কি, মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। বিশ্বাস না হলে এসে দেখে যাও তোমরা। আরে এইভাবে বলার কি আছে? আমরা তোমাকে সবাই বিশ্বাস করি, বুঝেছো? হুম। আচ্ছা, এখন লাশটাকে কি করবে সেটা তো বললে না। কি আর করব, বাইরে যা কবরস্থানে গিয়ে একটি গর্ত করে মাটি দেবো। ও ঠিক আছে, নিয়ে যাও তাহলে। সবার কাছ থেকে অনুমতি নিয়ে যেই না আসতে দেবো, এমন সময় আব্দুল কোথা থেকে এসে যেন বলতে লাগলো, শিয়াম সত্যি কি মারা গেছে নাকি মরার মিথ্যা অভিনয় করছে? স্যার, সত্যি মারা গেছে। আপনি চাইলে চেক করতে পারেন। চেক করার দরকার নেই, কিন্তু তুমি ওকে পোশাক পরাচ্ছ কেন? এটা খুব জানার ইচ্ছে হচ্ছে আমার। স্যার, মানুষ মারা গেলে তাকে কিছু পরাতে হয়, তাই ওর পোশাকগুলো আমি পরিয়ে দিচ্ছি, এর কিছু না। ও, তোমারও দেখছি ভালোবাসা আছে। যাই হোক, ওকে এমন জায়গায় পুঁতে রাখো যেন একটি প্রাণীও জানতে না পারে। ঠিক আছে স্যার। এরপর সিয়াম কোনোভাবে আব্দুলের গোপন স্থান বা জায়গা থেকে বাইরে এসে চৈতিকে নিয়ে বাইরে এসে একটি মাইক্রোতে করে নিয়ে বাড়ির দিকে আসে। তার হাত পা বাঁধা অবস্থায় রাখে। বাড়িতে আসা মাত্র চৈতি বলে, সিয়াম হাত পায়ের বাঁধনগুলো খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে। চৈতি এমন কথা শুনে সিয়াম হাহা করে হতে থাকে, যা দেখে চৈতি আবার জিজ্ঞেস করে, কী হলো সিয়াম তোর আবার? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব এত সহজে? ভুলে গেছিস অতীতের কথা? মানে তুই আমাকে